রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলের খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। গত এক সপ্তাহ পুরো মায়ের কাছে ছিলাম, যার জন্য কোনো ভিডিও শ্যুটও করিনি। তোমাদেরকে বলেছিলাম ভিডিও শ্যুট করব, কিন্তু বিশ্বাস করো মার কাছে গিয়ে এত অলস লেগেছে নিজেকে, কিচ্ছু শ্যুট করা হয়নি। আর এক সপ্তাহ পর বাড়ি ফিরে এই হচ্ছে আমার অবস্থা। প্রথমেই সকালবেলা উঠেই আগে ছাদে চলে এসেছি, গতকাল রাতেই বাড়ি এসেছি। তো ছাদে এসে দেখি আজকে প্রথমে একটা রেন লিলি ফুটেছে। তবে প্রত্যেকটা গাছের কন্ডিশান ভীষণ খারাপ। কিছু কিছু গাছ দেখলে তো আমার কান্না পাচ্ছে, মানে ওরা এত অবস্থা খারাপ হয়ে গেছে। তার মধ্যে ছাদে এসে প্রথমেই চোখে পড়েছে এই গাছটা। এটা হচ্ছে আমার সাদা কাগজ ফুলের গাছ। এটার অ্যাকচুয়াল নাম কি আমার জানা নেই, আমি সাদা কাগজ ফুলই বলি। এই গাছটার তো তোমরা আগেও দেখেছো পাতাগুলো সমস্ত খোলা ছিল, কিন্তু পাতাগুলো যে কেন সমস্ত বন্ধ হয়ে গেছে। গাছে আমি অনেক খুঁজেছি, কোনো পোকা পাইনি, তা সত্ত্বেও কেন যে ওই রকম হয়ে গেছে। তোমরা যদি দেখে কেউ কিছু গেস করতে পারো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে সেই মতো গাছটা ট্রিটমেন্ট করতে হবে। তো এদিকে গাছগুলো দেখো, দেখে মনেই হচ্ছে ওদেরকে কেউ এখন যত্ন করার নেই, খুব কষ্টে কষ্টে বেড়ে উঠেছে। এদিকে দেখো যে আমার টাইম ফুলের গাছগুলো রয়েছে তার মধ্যে আগাছা তো ভরে গেছে। মানে এক সপ্তাহ বাড়িতে ছিলাম না, তার উপরে বৃষ্টি হয়েছে, যার ফলে তো এত আগাছা ভরে গেছে, মানে গাছগুলো তো বেড়েছেই, তার সাথে প্রচুর আগাছা হয়ে গেছে। তো এই যে আমি কবে আবার আগের মতো করতে পারবো আমি নিজেও জানি না, কারণ একবারে তো সমস্ত কিছু করা যায় না। আর বিকেল হলেই দুপুরের পর থেকে বৃষ্টি আসে, তারপরে আর ছাদে এসে করাও যায় না। তো সকালবেলা টুকটাক দুটো তিনটে টব একটুখানি করেছি, করে একটুখানি গাছগুলোকে দেখছিলাম। তবে দেখলাম যেন তো এই নয়নতারা গাছটা বেশ সুন্দর বেড়ে উঠেছে। ওটা তো যখন নার্সারি থেকে এনেছিলাম একদম ছোট্ট একটুখানি ছিল, তো এখন প্রায় দেখতে গেলে 10 গুণ মতো বড় হয়ে গেছে। তো কিছু কিছু গাছ খারাপ হয়ে গেছে, তবে কিছু কিছু গাছ আবার মানে যত্ন করলে ঠিক হয়ে যাবে। তো এখন দেখি কবে ছাদের গাছগুলোকে আবার আগের পর্যায়ে আনতে পারি। জাস্ট একটা সপ্তাহের গ্যাপে এইরকম হয়ে গেছে। আসলে এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, আর ঠিকঠাক করে যদি গাছে জল দেয়া বা গাছকে যদি ঠিকঠাক করে স্নান করানো না হয় না, গাছ কিন্তু এরকম হয়ে যাবে। তো এই গাছকে স্নান করানো জিনিসটা সব থেকে ভালো বাড়িতে পারি হচ্ছে আমি। এবার আমার থেকে কিছুটা কৌশিককে শিখিয়েছি, বাট বাপি তো একদমই জানে না কিভাবে আমি করি। তো বাপি মোটামুটি শুধু ওই গাছের গোড়ায় একটু একটু জল দিয়েছিল, তো তাতে যথারীতি যা তাত, গাছের কিছুই হয়নি। তো গাছ মরে যায়নি, এই মানে এটাই বলতে পারো ভাগ্য। মরে গেলে হয়তো অনেক গাছই ফেলে দিতে হতো, তবে যেহেতু বৃষ্টি হয়েছে মাঝে, যার জন্য গাছগুলো বেঁচে গেছে। তো এক সপ্তাহ পর বাড়ি ফিরে তো প্রথমেই ছাদের এই হাল দেখলাম। আর ঘরের অবস্থা বলবো খুব একটা খারাপ নেই, কারণ কৌশিক সকালবেলা ঘর ঝাঁট দিয়ে ঘর মুছেও অফিস যেত। ওকে আমি বলেছিলাম যে তোমার ঘর মুছতে হবে না, শুধু বাসি ঘরটাকে একটু ঝাঁট দিয়ে দিও, যেহেতু ও রাতে শুতো ঘরে, এই ঘরেই আর কি শুতো। তো ও বললো না আমি ঝাঁট দিয়ে ঘর মুছেই গেছি। আর এদিকে যেন কি হয়েছে, এই জানলায় একটা রাঙালো গাছ রাখা ছিল না, তো কৌশিক করেছে কি সমস্ত গাছেই ও স্প্রে করে জল দিয়েছিল, কিন্তু রাঙালু গাছটার জল শুকিয়ে গেলে ওকে যে জল দিতে হবে আমারও একদম বলতে খেয়াল নেই, কৌশিকও জানে না। যার জন্য মাঝখান থেকে রাঙালু গাছটা পুরো মানে মরে যায়নি, কিন্তু নিচের দিকের পাতাগুলো সব শুকিয়ে পড়ে গেছে, যার জন্য গাছটা দেখতেও খুব বিচ্ছিরি লাগছিল। তো রাঙালুটাকে ফেলেই দিতে হলো, আবার নতুন করে বসাতে হবে, কারণ ওর যে সৌন্দর্যটা সেই নিচের দিকের পাতাগুলো সমস্ত আর কি, যে বড় বড় পাতাগুলো ছিল সমস্তটা পড়ে গেছে, দেখতে খুবই বাজে লাগছিল। আর দেখবে ঘরের যে গাছগুলো আমরা রাখি সেগুলো কিন্তু ওর পাতাটাই সৌন্দর্য, তো সেইখানে গাছের যদি পাতা না থাকে দেখতে তো একদমই ভালো লাগবে না। আর এই দিকে দেখো আমাদের ওয়াশিং মেশিন চালাতে গেলে এই একটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে এইখানে যে প্লাগটা আছে না, প্লাগের ভেতরে একটা কীরকম মানে ক্যাপ টাইপসের আছে, সেটা না সহসা খোলে না। একটা কিছু সাহায্যে আর কি আগে ক্যাপটাকে সরিয়ে নিতে হয়, তারপরেই প্লাগটা দিতে হয়। তো মাঝে তো ঝড় বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য প্লাগটা খোলা ছিল। তো আবার সকালে যখন মেশিন এখন এই যে চালালাম, আবার প্লাগটাকে লাগিয়ে তারপর করতে হয়েছে। তো টুকটাক সারাদিনে দেখবে অনেক গাছের কাটিং থেকে শুরু করে এই রকম হলুদ হলুদ পাতাগুলো ফেলে দেওয়া।
এইসব কিন্তু অনেক করতে হয়েছে। আর এগুলো যখন করছিলাম না, বুকের মধ্যে বিশ্বাস করো মনে হচ্ছে যেন কী না কি আমার হয়ে গেছে। আসলে গাছগুলো কথা বলতে না পারলে ওরা কিন্তু আমার প্রত্যেক দিনের প্রতিটা মুহূর্তের সঙ্গী। সারাদিনের যত কাজ বলো, ক্লান্তি বলো, সমস্ত কিছুর একটা মানে সুন্দর এন্ডিং হয় এই গাছগুলোকে দিয়ে। আমরা যারা ঘরের কাজ করি আমরা প্রত্যেকেই জানি গাছগুলো বড্ড ভালো লাগে। আর শুধু গাছ বলে না, বিয়ের পর দেখবে আমাদের মেয়েদের এই সংসারটাই কিন্তু একটা এমন মায়ার হয়ে যায়, যেখানে এই মায়ার থেকে যদি কটা দিন কোথাও যাই, বাড়ি আসলে আগে মনে হয় কবে আমি আবার সমস্ত কিছু আগের মতো করব। কারণ নিজের হাতে গোছানো সংসারটা যদি কয়েকদিনের জন্য ছেড়ে যাওয়া হয়, তাহলে দেখবে অন্য কেউ যতই টেক কেয়ার নিক না কেন, সেইভাবে পারফেকশানটা আসে না। তো আমারও সেই রকমই হয়েছিল। আর জানো তো ইদানিং করে এত কোমরে ব্যথা হয়েছে, আমার রাত্রেবেলা শুতে গেলে 3টে করে বালিশ লাগছে। এমনি তো মাথায় একটা দেই, কোল বালিশ সাথে থাকেই, আর তার সত্ত্বেও কিন্তু পিঠের কাছে একটা বালিশ দিতে হচ্ছে, না হলে না কোমরটা সাপোর্ট পাচ্ছে না। আর সকালবেলা উঠতে গেলে ভীষণ কষ্ট হচ্ছে। তবে তা সত্ত্বেও আর ওই ভিডিও এখন আমি আপাতত বন্ধ করছি না। তবে কি বলো তো, আগে যেরকম না একদিন গ্যাপে গ্যাপে ভিডিও দিতাম, সেটা এখন একটুখানি 2 দিন গ্যাপ করে করে দেবো। তাহলে আমার কোমর ব্যথাটাও অনেকটা কমে যাবে। আর বলতে পারো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়ে যাবে। এখন আর ইরেগুলার হবে না, 2 দিন অন্তর অন্তরই কিন্তু আমি যেরকম আগে ভিডিও দিতাম পুরো টাইম মেনটেন করে, ঠিক সেই রকমই দেবো। তো তোমরা প্লিজ একটু সাথে থেকো, কারণ টাইমিং মানে কি ভিডিও দেওয়ার যে মানে কী বলবো, যতগুলো ভিডিও দেই ততগুলো হয়তো হবে না, তবে তোমাদের সাথে কম বেশি ভিডিও আমি শেয়ার করতেই থাকবো 2 দিন অন্তর অন্তর। তো এইদিকে জামা কাপড় সেরকম কিছু ছিল না, কারণ আমি তো বাড়ি ছিলাম না, যার জন্য কৌশিকেরই টুকটাক জামা কাপড় ছিল। তো ওর অফিসের জামা কাপড় তো সব মেশিনে দিয়ে দিয়েছি, আর টুকটাক যেগুলো ঘরে পরার ছিল সেগুলোকেই আর কি গুছিয়ে রাখছি। আলনাটাও একটু এলোমেলো হয়েছিল। আসলে দেখবে ছেলেরা কি করে, একটা জামা নিতে গেলে কিন্তু 2টো জামা ফেলে দেয়। তো তারপর কৌশিক আবার সেটাকে ওর মতো করে গুছিয়ে রেখেছে, এই করতে গিয়ে আলনাটাও একটু আগোছালো হয়ে গেছিলো। তো আলনাটাকে গুছিয়ে নিয়েছি। আর যদি বলো ডাস্টিংয়ের কথা, সেটা তো প্রচুর বাকি, মানে প্রচুর। তো আর একদিনে করা যায় না, প্রত্যেক দিন অল্প অল্প করে করতে করতে মানে 1 সপ্তাহ যদি টাইম নেই তাহলে হয়ে যাবে। তো ভাবলাম সেই মতোই করব, তাহলে না গরমে কষ্টটাও কম হবে, আবার একটু একটু করে সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে। তো আজকে মোটামুটি ধরো আর কি মানে ঘরে ঢুকলেই যে জায়গাগুলো সবথেকে বেশি ব্যবহার হয় সেইগুলোই করেছি। এমনি যা কর্নারগুলো আছে সেগুলো আস্তে আস্তে প্রতিদিন অল্প অল্প করে সমস্তটা সেরে নেব। কারণ তোমরা দেখোই আমি প্রত্যেক দিন ডাস্টিং করা সত্ত্বেও এদিক ওদিক অনেক ধুলো জমে, আর সেখানে 1 সপ্তাহ ডাস্টিং করা পড়েনি। তবে জানলাগুলো বন্ধ ছিল এই যা, কারণ জানলা যদি সমস্ত খোলা থাকতো ঘরে আরও ধুলো হতো। তো কৌশিক না সকালবেলা অল্প কিছুক্ষণের জন্য জানলাগুলো খুলতো, তারপরে আবার দিয়ে দিত। কারণ এখন তো রোদ যেমন থাকছে, ঝড় বৃষ্টিও হচ্ছে, তখন আবার ঝড় বৃষ্টি হলে বাপিকে আবার ওপরে দৌড়ে দৌড়ে আসতে হবে, সমস্ত বন্ধ করতে হবে। তো সেই সবের মধ্যে কৌশিক আর যায়নি, ও ওর মতো যাওয়ার সময় অফিস যাওয়ার আগে সমস্ত জানলা কিন্তু বন্ধ করেই দিয়ে যেত, যার জন্যে ধুলো হয়েছে, তবে অল্প। চলো এবার কাজ করতে করতে কিছু কমেন্ট শেয়ার করি। আমার গত ভিডিওতে শাশ্বতী ধারা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, এটা আমার ফার্স্ট কমেন্ট। অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি দিদিভাই, বছরখানেক হবে, খুব ভালো লাগে তোমার কাজ থেকে, আমি কাজের ইন্সপিরেশন পাই, তোমার কাজ রান্না সব কিছুই ভালো লাগে। দিদিভাই তুমি কি কি ইনডোর প্ল্যান্ট লাগিয়েছো আর ছাদের গাছগুলোর নাম একটু জানিও। দেখো ঘরের ইনডোর প্ল্যান্টগুলো তো অবস্থা বলতে পারো ভালোই আছে, সেগুলো সব নাম বলে দিতে পারবো, বাট ছাদেরগুলো না একটুখানি আগাছাগুলো পরিষ্কার করে নেই, তারপরেই শেয়ার করবো, কারণ ওই অত আগাছার মধ্যে না ঠিকঠাক করে গাছগুলোকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো ঘরের গাছের মধ্যে ধরো মানি প্ল্যান্ট আছে, তারপরে লাকি ব্যাম্বু আছে, স্নেক প্ল্যান্ট, তারপরে জিজি প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, এইসব টুকটাক আছে। তো তুমি যদি আরও ডিটেল জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও, পরের ভিডিওতে প্রত্যেকটা গাছ আমি দেখিয়ে দেবো পার্সোনালি। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, আর পৌলমী দিদিভাইও লিখেছিল যে তোমরা মায়ের বাড়ির ব্লগগুলো দেখতে চাও, কিন্তু বিশ্বাস করো গিয়ে এত অলস লেগেছে, কিচ্ছু ভিডিও করা হয়নি। তো ওপরের কাজ ছেড়ে নিচে চলে এসেছি, কৌশিক এখনও বাজার থেকে আসেনি, তো ভাবলাম আগে ডিমগুলো সিদ্ধ করে নিই। তো এইদিকে আজকে এগ বয়লারের 11 যে এগ বয়লারটা আছে তার মধ্যেই ডিমগুলো সিদ্ধ করে নেব। এতে না ডিম সিদ্ধ বসালে না আর এদিকে তাকাতে হয় না যে জল কমে গেছে, বা কিংবা ধরো বাটির মধ্যে ডিম হয়তো ফেটে গেছে, একদমই তাকাতে হয় না। এই যে অন করে দিলাম, এই মিনিট 5-7-এর মধ্যে কিন্তু আর কি যেরকম আমি বয়েল চাই, হার্ড বয়েল বা সফট বয়েল, সেই অনুযায়ী জল দিয়ে এখানে বসিয়ে দিলেই কিন্তু ডিমগুলো ভীষণ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখছো ডিমে ক্র্যাকও এসেছে, এদিকে ডিম একটাও কিন্তু ফেটে এদিক ওদিক হয়ে যায়নি, যার জন্য এগ বয়লারটা ভীষণ কাজে লাগে তাড়াহুড়োর সময়।
আর দেখো ডিমগুলো কিন্তু একদম পুরো পারফেক্টলি বয়েল হয়েছে, আর হলুদ কুসুম দেখতেও ভীষণ ভালো লাগছে। তো তোমরা যদি এগ বয়লারটা নিতে চাও, এই এগ বয়লারটার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে ঝটপট গিয়ে পারচেস করে নিতে পারো। ভীষণ সুবিধার একটা জিনিস। আর এখানে এগ বয়েল ছাড়াও কিন্তু এখানে ডিমের পোচ বলো, টুকটাক স্টিমিংয়ের যে আইটেম, সেগুলোও কিন্তু ভীষণ ভালোভাবে রান্না করা যায়। তো ওদিকে ডিম তো সেদ্ধ হয়ে গেছে, বাট ভাত পাখি খাবার এখনও রান্না হয়নি। ওদিকে দেখলেন একটু পেঁয়াজ ভাজতে দিয়েছি। আজকে চিকেনটা না একটু অন্যভাবে করব। এই রেসিপিটা বলতে পারো মায়ের ওখানে গিয়ে ট্রাই করেছিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম খাটনি নেই, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। মানে একটু অন্যরকম হয়, কারণ চিকেনের ওই একই তো পেঁয়াজ আদা রসুন, না হলে টক দই দেওয়া, না হলে ধরো কাজু বাদাম পোস্ত দেওয়া। তো সেই সমস্ত মশলাগুলোকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করা যায়, টেস্টটা কিন্তু অনেকটাই বদলে যায়। তো সেই রকমই। তো এদিকে কৌশিক যা যা মাছ এনেছিল সমস্ত কন্টেনারে ভরে ওগুলোকে সব ফ্রিজে দিয়ে দিয়েছি। আর আজকে এই যে চিকেন রান্না করব, তো চিকেনটা বললাম না আজকে একটু অন্যভাবে করব। তো দেখো এখানে চিকেনের মধ্যে নুন দিয়েছি, টক দই দিয়েছি, তার মধ্যে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। আর ওই তখন দেখলে না পেঁয়াজ ভাজছিলাম, তো ওটাকে একটু বেরেস্তা করে নিয়েছি, তো সেই বেরেস্তাটাও এর মধ্যে মিক্স করে দিয়েছি। তো সমস্ত কিছু দিয়ে এখন ওপর থেকে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। তো সমস্ত কিছু দিয়ে এইবার চিকেনটাকে ম্যারিনেট করে এইরকমভাবেই ছেড়ে দেবো। এখনও চিকেন রান্না করতে আমার বেশ খানিকক্ষণ দেরি আছে, তো ততক্ষণে চিকেনটা বেশ ভালো ম্যারিনেট হয়ে যাবে। আর ওদিকে একটু চাল কুমড়োও কেটেছি। চাল কুমড়োটা কৌশিক আজকেই এনেছে, তবে দুটো এনেছিল, একটা কেটে রান্না করেছি আর একটাকে হচ্ছে তুলে রাখবো। আজকে দুটো চাল কুমড়ো এনেছিল, দুটোই একদম বলতে পারো পুরো একদম মানে কচি ছিল, যার জন্যে দেখবে কচি চাল কুমড়ো কিন্তু যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভালো লাগে। আগের বারে ও যখন চাল কুমড়োগুলো আনতো এত বড় বড় আনতো, ভেতরে অনেক সময় বীজ হয়ে যেত, সেগুলো খেতেও ভালো লাগতো না আর একদম ভালোভাবে গলতোও না। তো ওকে এবার বলেছিলাম একদম সরুর মধ্যে নিয়ে আসবা, যাতে তরকারি করলে খেতে ভালো লাগে। তো এরই মধ্যে এইদিকে আমার চাউমিন করা কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে এবার যে রান্নাটা করতে আসবো, দেখি কারেন্টটা গেল চলে, প্রায় 10 মিনিট মতো ছিল না। তো কিছুক্ষণ বসেছিলাম যদি কারেন্টটা আসে, কিন্তু একদমই আসেনি। তো দেখলাম অবকত্যা কাজগুলো করতেই শুরু করে দিই। তো দেখেছো এই যে চাল কুমড়োটা দেখছো, এই চাল কুমড়োই আর একটা ছিল, তো সেটাকে কেটে ফেলেছি। ওটা দিয়ে একটা অন্য রেসিপি বানাবো, ওটা জানি না রেসিপিটার কী নাম, তবে আমার দিদা বানাতো, দিদার থেকে মা শিখেছে, এখন মার থেকে গিয়ে আমি শিখে এসেছি। ভীষণ ভালো লাগে গো, জানো তো, মানে গরম ভাতে ওটা পেলে আর কিছু লাগবে না। মানে যারা মানে সর্ষে বাটাটা পছন্দ করে, এত সুন্দর খেতে হয়। তো এখানে বাড়িতে সবজি সেরকম ছিল না, মানে ছিল ধরো ওই বাপি যেটুকু যা রান্না করবে সেই রকমই সবজি ছিল। তো আজকে কৌশিককে মোটামুটি অনেক সবজি নিয়ে আসতে হয়েছে। তো এদিকে সবজি গোছাতে গিয়ে দেখি কৌশিক এদিকে 1 কেজি মতো ভেন্ডি নিয়ে এসছে। আমার দেখি ফ্রিজের মধ্যে, ফ্রিজ খুলেও দেখি প্রায় 250 মতো ভেন্ডি ছিল। তো এই সপ্তাহে প্রচুর ভেন্ডি হয়ে গেছে। তো এদিকে পটল নিয়ে এসছে। আর এদিকে দেখছো না এই প্যাকেটগুলো খুলছি, এগুলো হচ্ছে টুকটাক বাপির যেটুকু দরকার লেগেছিল রান্না করতে। তো সেই রকম আর কি বাপি বাজার করে আনছিল আর রান্না করছিল, কারণ বাপি তো সব জিনিসপত্র রান্না করে না, খায় না। তো যার জন্য গত সপ্তাহে না বেশি বাজার করা হয়নি, অল্পই করা হয়েছিল। আর বাপির তারপরে যেরকম যা লেগেছিলো সেরকম বাপি নিয়ে এসেছিলো। মোটামুটি বাপি সব রকমের রান্নাই করতে পারে, তবে বাপির রান্নাগুলো বলতে গেলে একটুখানি তেল মশলা কম হয়, একটু দেখতে অন্যরকম হয়, এই যা। তো এখানে সবজি তো অনেক এনেছিল, তো সমস্ত সবজি আজকে সমস্ত কিছু কন্টেনারের মধ্যে ঢোকেও নি, পরিমাণে এত বেশি ছিল কিছু কিছু সবজি, তাই অনেক সবজি কিন্তু এই সবজির বক্সের মধ্যে ঢোকেনি। তো সেগুলো এই যে ফ্রিজের মধ্যে যে সবজির বক্সটা থাকে, তো তার মধ্যেই যেরকম আর কি রাখা, সেইভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর ভাবছিলাম যে লাল শাক বলছি, কলমি শাকটা করবো কি করবো না, তো তারপরে ভেবেচিন্তে দেখলাম টাটকা শাক এনেছে, তাহলে করেই ফেলি। তো এইদিকে দেখো চাল কুমড়োগুলো কেটে নিয়েছি, আর এইদিকে হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, এই তিনটেকে প্রথমে শুকনো গুঁড়িয়ে নেব, তারপর একদম সামান্য জল দিয়ে একটুখানি পেস্ট করে নেব। আর চাল কুমড়োগুলো দেখো এরকম গোল গোল করে কেটেছি, তবে পুরোপুরি কেটে আর কি ছাড়িয়ে ফেলিনি, একটুখানি এইরকম ফুলের মতো করে কেটেছি আর কি, পুরোটা কাটিনি, নিচের দিকে একটুখানি জোড়া আছে। আর যে পোস্তটা দেখলে কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেই মিশ্রণটার মধ্যে এখন ওখানে দিয়ে দিলাম হচ্ছে নুন আর হলুদ, আর একটুখানি না চিনিও দিয়েছিলাম, তবে সেটা এখানে স্কিপ হয়ে গেছে। মিষ্টিটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তবে সেটা সম্পূর্ণ নিজেদের টেস্টের ওপর। এখন এই যে চাল কুমড়োগুলো অর্ধেক অর্ধেক করে কেটেছি, সেই যে ফাঁকা অংশগুলো আছে না, তার মধ্যে এখন এই যে সর্ষের যে মিক্সচারটা ছিল সেটাকেই এখানে এক এক করে পুরো ভরে দিতে হবে।
তো একটা তো ওইভাবে ভরেছি, তোমাদেরকে আরও একটা দেখিয়ে দিলাম। এইভাবে করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তবে একটাই কন্ডিশন আর কি, সর্ষেটাকে একদম শুকনো করে বাটতে হবে, কারণ বেশি যদি জল জল হয় না তাহলে এর মধ্যে না সর্ষেটা থাকবে না, বারবার বেরিয়েই চলে আসবে। তো এখানে দেখো আমি 5 পিস মতো করেছিলাম। তো এখানে সমস্ত সর্ষেগুলোকে ভরা হয়ে গেছে। আর এই দেখো, তখন যে পেঁয়াজটা ভেজেছিলাম না, সেই পেঁয়াজ ভাজার তেলটা কিন্তু এখানে একটা বাটিতে সরিয়ে রেখেছি। এইটা হচ্ছে চিকেনে যাবে। তো এখন যেহেতু আগে চাল কুমড়োটা রান্না করব, তো সেই জন্য কড়াইয়ে ওই তেলটা আগে সরিয়ে রেখেছি। দিয়ে কড়ার মধ্যে নতুন করে তেল দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে যে চাল কুমড়োর পিসগুলো ছিল, তো সেই চাল কুমড়োর পিসগুলো এখানে দিয়ে প্রথম 2 মিনিট একদম হাই ফ্লেমে রেখেছি, তারপর একদম লো ফ্লেমে। এইভাবে এপিট ওপিট ভালো করে শুধু ভেজে নিতে হবে। আর এখানে এক্সট্রা করে মশলাপাতি কিচ্ছু দিতে হবে না। আর এটা ভাজতে ভাজতে দেখবে কালার অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু আমি এখানে চিনি অ্যাড করেছিলাম, তাই একটুখানি কিন্তু কালারটা কালচে কালচেও হয়ে যাবে, কারণ চিনিগুলো পুরো গলে লালচে হয়ে গেছিলো। তো সব শেষে এই হচ্ছে চাল কুমড়ো সর্ষের আর কি একদম ফাইনাল লুক। এটা ঠিক সর্ষে দিয়ে তরকারি না, ওই ভাজা ভাজা মতো, বাট খেতে গরম ভাতে ভীষণ ভালো লাগছিল। যার জন্য আজকে আমি ভাতটাও অনেকটা দেরি করে করেছি। অন্যদিন রান্নাঘরে ঢুকলেই আগে ভাত বসিয়ে দিই, তবে আজকে ভাতটা শেষের দিকে করেছিলাম, যাতে খাওয়ার সময় ভাতটা একটু গরম গরম পাওয়া যায়। তো এদিকে চাল কুমড়ো রেডি হয়ে গেছে। আর চিকেনটা দেখো আজকে এইভাবেই করেছি, তেলটা গরম করে নিয়ে একটু ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন, পেঁয়াজ একদমই সামান্য দিয়েছি, পেঁয়াজ আদা রসুন, আর দিয়েছিলাম হচ্ছে কাজু বাদাম। তো এই চারটাকে পেস্ট করে ভালোভাবে আগে এর কাঁচা গন্ধটাকে সরিয়ে নিয়েছি। দিয়ে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল, সেই চিকেনটা এর মধ্যে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে না 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়েছিলাম। আর ওই 5 মিনিট ঢাকা দেওয়ার পর রান্নাঘরটায় এত তেল চিটে হয়ে গিয়েছিল কি বলবো। তো রান্নাঘরের এইখানে কাউন্টার টপ বলো, বেসিন বলো, সমস্ত কিছু আগে ভালো করে পরিষ্কার করেছি, কিন্তু এই কলের সাইডগুলো এখনও ওঠাতে পারিনি, কারণ অনেকটা ঘষেছি, এখনও ঘষতে লাগবে। একদিনে সমস্তটা সম্ভব না, আস্তে আস্তে করব। তো যতটা সম্ভব মানে অনেক তেল চিটে ছিল, সেই তুলনায় অনেকটাই কমিয়েছি। তো সেইগুলো করছিলাম, করতে করতে এখানে দেখো চিকেন থেকে তেল জল সবই ছেড়েছে। এখন ওপর থেকে একটু ভেজে রাখা আলুগুলো দিয়েছি। আজকে আলুগুলোও না মানে আলুটা ভাজতে বসিয়ে দিয়ে না আমি যে গ্যাসের দমটা একদম বাড়িয়ে রেখেছি সেটা ভুলে গেছিলাম, যার জন্য আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। তো আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম সামান্য পরিমাণে জল দিচ্ছি, কারণ এই চিকেনটা না, চিকেনের যে জল বেরোবে তাতেই বেশিরভাগটা রান্না হবে। তারপর যেরকম ঝোল রাখবো সেই মতো আর কি জল দেবো। তো ওখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর 10 মিনিট পর এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। একদম চিকেনটা করতে আমার খাটনি হয়নি, কিন্তু খেতে হয়েছিল ভালো। আর এইদিকে দেখো আজকে গাছে অনেক ফুল ফুটেছিল, তো সমস্ত ফুল তুলে নিয়ে আজকে প্রায় 1 সপ্তাহ বাদে নিজের রাধা মাধব গোপালকে সেবা দিয়েছি। কদিনও পুজো করছিলাম, তবে মার ওখানে করছিলাম, নিজের বাড়িতে তো আর হচ্ছিল না। তো আজকে অনেক দিন পর মন ভরে শান্তি করে পুজো দিয়েছি। আর না, আজকের ভিডিওতে কারোরই সেরকম কমেন্ট করতে পারিনি, তো তোমাদের সবাইকে আমি কমেন্টের রিপ্লাই আজকের মধ্যেই দিয়ে দেবো। প্লিজ কিছু মনে করো না, আজকে আর কমেন্টগুলো পড়তে পারলাম না। এরপর দেখো পুজো দিয়ে একটু শুধু ওপরে এসছিলাম, কারণ জানলাগুলো বন্ধ করতে এত ঝোড়ো হাওয়া দিচ্ছিল, যেটুকু ঘর পরিষ্কার করেছি আবার ধুলো হয়ে যাবে। তো ওদিকে তো দেখলে ঝড় উঠেছে, তো তাড়াতাড়ি করে না এখানে খেয়ে নিচ্ছিলাম, কারণ কারেন্ট চলে গেলে খেতে অসুবিধা হবে। একে তো গরম, তার মধ্যে অন্ধকার। তো আজকে মেনুতে ছিল হচ্ছে একদম অল্প রান্নাবান্না। এখানে ছিল শাক ভাজা, চাল কুমড়ো আর চিকেন। রান্নাটা দেখতে হয়তো অল্প স্বল্প, কিন্তু করতে অনেকটাই সময় লেগেছে। যেহেতু 1 সপ্তাহ পর রান্না করেছি রান্নাঘরে ঢুকে, কদিন তো রান্না সেরকম করতেই হয়নি, সবই মা করেছিল। তো আজকে না রান্না করতে বড্ড আলস্যি লাগছিল, কিন্তু ওই যে নিজের সংসারে যতই আলস্যি লাগুক, কোথার থেকে যেন এনার্জি চলে আসে। তো দুপুরের তো বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টি টিপ 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 করে পড়তে পড়তে এই যে সন্ধে অবধিও টেনেছিল। এখন প্রায় ওই 6:30 মতো বাজে, বৃষ্টিটা একটু ধরেছে, তো তখন বেরিয়েছিলাম। তো এখানে কৌশিকের নতুন হেলমেটটার কিছু প্রবলেম হচ্ছিল, তো সেটাকে দেখিয়েছি। তারপরে স্কুটিতে হাওয়া দেওয়া হয়েছে। তারপর সেখান থেকে চলে গেছিলাম হচ্ছে সোজা বাজারে, গিয়ে বেশ কিছু গ্রসারি আইটেমস নিয়ে আসছিল, তো সেগুলো নেওয়া হয়েছে। দিয়ে আমার চপিং বোর্ডটা ভেঙে গেছিলো, যেটাকে তোমরা আগে দেখতে। তো এইখানে চলে এসেছিলাম হচ্ছে চপিং বোর্ড নিজের। তো প্রত্যেকটা চপিং বোর্ড বলতে পারো এত ভারী, তো সেখানে আর কি ওয়েট দেখে দেখে নিচ্ছিলাম কোনটা একটুখানি হালকা হয়, কারণ বেশি ভারী হলে না ব্যবহার করতে একটু প্রবলেম হবে। তো সব দিক ভেবেচিন্তে এই সাইজ আর এই চপিং বোর্ডটাই নিয়েছে। আর দাম তো দেখতেই পাচ্ছ কত লেখা। তবে এই দোকানের জিনিসগুলো প্রত্যেকটাই ভালো হয়।
আর আসার সময় আজকে এই দেখো এই চপগুলো নিয়ে এসেছিলাম, এগুলো আমাদের এখানে পাওয়া যায়, দাম মাত্র 2 টাকা করে। তো আজকে আর বাইরে সেরকম কিছু খাইনি, কারণ এই যে ছোলা ভিজিয়ে রেখে গেছিলাম, বাড়ি এসে এই যে ছোলা মেখেছিলাম আর সাথে ওই 2 টাকার চপগুলো ভীষণ খেতে ইচ্ছা করছিল, তো সেই নিয়েই বাড়ি চলে এসেছি। আর তারপরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো যার জন্য আজকে বাজারে বেশি ঘোরাও যায়নি, তাড়াতাড়ি গেছি, কাজ ছেড়ে চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই থাকলো, টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।